টাইটানিকের ধ্বংসাবশেষের ওপর গবেষণা করতে গিয়ে গবেষকরা একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করেন। জাহাজের সামনের অংশটি সমুদ্রের নিচে অনেক ভালো অবস্থায় রয়েছে, তবে পেছনের অংশটি ভীষণ খারাপ অবস্থায় পড়ে আছে এবং এই দুটি অংশের মধ্যে দূরত্ব প্রায় 2000 ফুট। যদিও টাইটানিক ডুবির ঘটনা ঘটে প্রায় 110 বছর আগে এবং এত বছর ধরে পানির নিচে পড়ে থাকার ফলে লোহা ও স্টিলে মরিচা ধরে নষ্ট হওয়ার কথা। কিন্তু প্রশ্ন হলো, যদি এই দুটি অংশ একই জাহাজের অংশ হয় এবং একই সময়ে ডুবে থাকে, তাহলে সামনের আর পেছনের অংশের মধ্যে এত বেশি পার্থক্য কেন? গবেষকদের মধ্যে এমন একটি ধারণা রয়েছে যে 1912 সালের সেই কালো রাতে টাইটানিকের সঙ্গে বরফের পাহাড়ের ধাক্কা লাগা ছাড়াও আরও কিছু ঘটেছিল, যা জাহাজের পেছনের অংশ থেকে বেশি ক্ষতিগ্রস্ত করেছিল। টাইটানিক যখন দুর্ঘটনার শিকার হয় তখন সেটি কানাডার নিউ ফাউন্ডল্যান্ড থেকে প্রায় 700 কিলোমিটার দূরে অবস্থান করছিল। দুর্ঘটনার সময় জাহাজটিতে মোট 2240 জন যাত্রী উপস্থিত ছিলেন, যার মধ্যে 1500 জনই মারা যায়। একসময় যে জাহাজটিকে অমর জাহাজ বলে মার্কেটিং করা হয়েছিল, সেই জাহাজের গর্ভ মাত্র 2.5 ঘন্টার মধ্যে প্রকৃতির সামনে ভেঙে পড়ে। এই ভয়াবহ দুর্ঘটনার চাক্ষুষ সাক্ষী ছিলেন কেবলমাত্র সেই যাত্রীরা, যারা কোনোভাবে ডুবে যাওয়া জাহাজ থেকে বাঁচতে আটলান্টিক মহাসাগরের ঠান্ডা পানিতে ঝাঁপ দিয়েছিলেন অথবা লাইফ বোর্ডে উঠে পড়েছিলেন। বরফের পাহাড়ের সঙ্গে সংঘর্ষ থেকে শুরু করে জাহাজটি ডুবে যাওয়া পর্যন্ত যা কিছু ঘটেছিল তার সবকিছু রেকর্ড শুধুমাত্র ওই আই উইটনেসদের কাছেই ছিল, যারা নিজেরা ঠান্ডা পানিতে বাঁচার জন্য লড়াই করছিলেন। তখন নর্থ আটলান্টিক মহাসাগরের টাইটানিকের পাশাপাশি আরও 9টি জাহাজ ছিল এবং এরা একই নেভিগেশনের লাইনে অবস্থান করছিল। যখন টাইটানিকটি ডুবতে শুরু করে তখন প্রতিটি জাহাজকে রেস্কিউর জন্য ওয়্যারলেস মেসেজ পাঠানো হয়। তবে প্রথম রেস্কিউ জাহাজ আরএমএস কারপেথিয়া দুর্ঘটনার 1.5 ঘন্টা পরে ঘটনাস্থলে পৌঁছায়। তবুও এটি তাদের জন্য একটি সৌভাগ্যের বিষয় ছিল যে তারা টাইটানিকের কল পেয়েছিলেন। না হলে যারা ঠান্ডা পানিতে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন তাদের জীবন বাঁচানো অসম্ভব হতো এবং টাইটানিক দুর্ঘটনার আসল সত্য আজও অজানাই থেকে যেত। প্রাথমিক তদন্তের সময় কেউই ঠিকভাবে বুঝতে পারেনি সেদিন রাতে আসলে কি ঘটেছিল। পরবর্তীতে বেঁচে যাওয়া যাত্রীরা জানান যে জাহাজটি একটি বিশাল বরফের পাহাড়ের সঙ্গে ধাক্কা খেয়েছিল। যারা বেঁচে গিয়েছিলেন তাদের এই বক্তব্য তদন্তকারীরা গ্রহণ করেন, কারণ তারা দেখেছিলেন বরফের ওপর টাইটানিকের লাল রঙের চিহ্ন। তদন্তের রিপোর্টে বলা হয় টাইটানিকের ডান দিকে প্রায় 300 ফুট লম্বা একটি গর্ত তৈরি হয়েছিল, যা জাহাজটির 1/3 ফাটল ধরায়। তবে সাক্ষীদের মতে টাইটানিকের পুরোপুরি ডুবতে প্রায় 2.5 ঘন্টার মতো সময় নিয়েছিল। কিন্তু যদি তদন্তকারীদের মতে 300 ফুট লম্বা গর্ত তৈরি হয়ে থাকে, তাহলে জাহাজটি 10 মিনিটের মধ্যে ডুবে যাওয়ার কথা ছিল। প্রকৃতপক্ষে সেই দিন রাতে জাহাজটির সঙ্গে আসলে কি ঘটেছিল তা নিয়ে কোনো সঠিক ধারণা তখনকার কারোর মধ্যেই ছিল না। সঠিক তথ্য পাওয়ার জন্য প্রায় 20 জনের মতো টাইটানিকের ধ্বংসাবশেষ খুঁজতে বের হন। সেই সময়ের প্রযুক্তি আজকের মতো অত উন্নত ছিল না, তাই বিশাল সমুদ্রের মধ্যে থেকে জাহাজটিকে খুঁজে বের করা ছিল অত্যন্ত কঠিন। বহু বছর ধরে টাইটানিকের ধ্বংসাবশেষের সন্ধানের অভিযান চলতে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে মানুষ টাইটানিকের দুর্ঘটনাটাকে ভুলে যাওয়ার বদলে এর রহস্য সম্পর্কে আরও জানতে আগ্রহী হয়ে ওঠে। আপনি শুনে অবাক হবেন যে টাইটানিকের ডুবে যাওয়ার পর এত প্রশ্ন সৃষ্টি হয়েছিল যে পরবর্তী 73 বছর ধরে শুধুমাত্র জাহাজটির ধ্বংসাবশেষ খুঁজে বের করার জন্য সার্চ অপারেশন চালানো হয়। অবশেষে 1985 সালে প্রথমবারের মতো টাইটানিকের ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায়। এটি ছিল মেরিটাইম ইন্ডাস্ট্রির জন্য একটি বিশাল সাফল্য। এখন সেসব কৌতূহল মেটানোর সময় এসেছে, যা টাইটানিক ডুবে যাওয়ার পর থেকে মানুষের মনে জন্ম নিয়েছিল। বিশেষজ্ঞদের নিয়ে অনেকগুলো গবেষণা অভিযান আয়োজন করা হয়, যারা টাইটানিকের ধ্বংসাবশেষের অসংখ্য ছবি তোলেন। ওশেনিক এক্সপ্রেসের পল হেনরি, যিনি রিসেন্টলি টাইটান সাবমেরিন দুর্ঘটনার শিকার হন, প্রায় 30 বারের বেশি টাইটানিকের ধ্বংসাবশেষ নিয়ে গবেষণা করতে চেয়েছিলেন। কিন্তু এতবার গবেষণা করেও তিনি কখনোই টাইটানিকের হালের পাশে 300 ফুটের দীর্ঘ একটি গর্ত দেখতে পাননি। টাইটানিকের ধ্বংসাবশেষ থেকে ধারণা করা ছবিগুলো বিশ্লেষণ করে বোঝা যায় মাত্র 30 ফুট এলাকার মধ্যে কোনো কিছু জাহাজটিকে আঘাত করেছিল, যা 11 স্কোয়ার ফুটের মধ্যে সীমাবদ্ধ ছিল। হিসাব করে দেখা যায় এই ছোট্ট গ্যাপটি দিয়ে প্রতি সেকেন্ডে 370 গ্যালন জল টাইটানিকের ভিতরে ঢুকতে পারে এবং এই গতিতে জাহাজটি পুরোপুরি ডুবে যেতে 2.5 ঘন্টা সময় লাগতো। আর আই উইটনেসদের রিপোর্ট অনুযায়ী টাইটানিক সেই রাতে ঠিকই 2.5 ঘন্টার মধ্যে ডুবে গিয়েছিল। অবশেষে 73 বছর পর এই রহস্যের সমাধান হয়। টাইটানিকের 300 ফুট গর্ত তৈরি হয়নি, বরং বরফের ধাক্কায় মাত্র 30 ফুট ফাটল ধরেছিল। তবে এটাই একমাত্র রহস্য নয়, এখনো অনেক রহস্য সমাধান করা বাকি ছিল। টাইটানিকের ধ্বংসাবশেষের ওপর তদন্ত করার পর গবেষকরা বুঝতে পারছিলেন না যে জাহাজের সামনের অংশ পেছনের অংশের চেয়ে কিভাবে বেশি ভালো অবস্থায় থাকতে পারে এবং কেন এই দুটি অংশের মধ্যে এত দূরত্ব রয়েছে। এই রহস্যের সমাধানের জন্য হাইটেক সোনার প্রযুক্তি ব্যবহার করা হয়,
রোভ মেশিনের সাহায্যে সমুদ্রের তলদেশ থেকে টাইটানিকের এবং তার আশেপাশের এলাকার কয়েক লাখ ছবি তোলা হয়। এরপর এই ছবিগুলো ব্যবহার করে কম্পিউটার গ্রাফিক্সের মাধ্যমে টাইটানিকের ধ্বংসাবশেষের একটি 3D মডেল তৈরি করা হয়। এই 3D মডেল প্রতিটি ছোট ছোট ডিটেইল অন্তর্ভুক্ত করা হয়, যা সাধারণ ক্যামেরা বা খালি চোখে দেখা সম্ভব নয়। 3D মডেলে দেখা যায় টাইটানিকের সামনের অংশটি সবকিছু ভেঙে ভেতরের দিকে ঢুকে গেছে, যেন জাহাজটি ইস্পাতের নয় বরং কাগজের তৈরি। এর আশেপাশে অসংখ্য ছোট ছোট অংশ খুলে পড়ে আছে। কেবল দুটি বড় বড় ইঞ্জিন রয়েছে, যা একতলা বিল্ডিং এর সমান। এই মডেলে আরেকটি গোপন রহস্য উন্মোচিত হয়েছে, যা জাহাজের পেছনের অংশে এত খারাপ অবস্থায় থাকার কারণ নির্দেশ করে। 110 বছর আগে যখন জাহাজের পেছনের অংশটি সমুদ্রের তলদেশে আঘাত করে, তার চিহ্ন আজও সেখানে দৃশ্যমান, যা কেবল 3D মডেলের মাধ্যমে বোঝা সম্ভব। এই চিহ্ন দেখে নিশ্চিতভাবে বলা যায় পেছনের অংশটি যখন সমুদ্রের তলদিকের দিকে যাচ্ছিল, তখন এটি অ্যান্টি ক্লক ওয়াইজ ভাবে ঘুরছিল। বিশেষজ্ঞরা এই চিহ্নটি দেখে মন্তব্য করেছেন যে পেছনের অংশটি প্রতি ঘন্টায় 80 কিলোমিটার গতিতে ঘুরতে ঘুরতে জলের নিচে নেমে আসে। যখন জাহাজের এই অংশটি এত দ্রুত গতিতে নিচে নামছিল, তখন পানির চাপে এর বিভিন্ন আলগা অংশ খুলে পড়তে থাকে। অবশেষে 4 কিলোমিটার নিচে সমুদ্রের তলদেশে আঘাত করার সময় এর ডিকের অংশগুলো ভিতরের দিকে চেপে যায়। অন্যদিকে বাউ সেকশন অর্থাৎ সামনের অংশটির ডিজাইন ছিল হাইড্রোডাইনামিক, যা সহজেই জলকে ভেদ করে চলে যেতে পারে। এই কারণে সামনের অংশটি পেছনের অংশের মতো ঘুরতে ঘুরতে নামেনি এবং জলের চাপে তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি। অবশেষে 110 বছর আগে ঘটে যাওয়া দুর্ঘটনার আরেকটি রহস্য সমাধান করা হয়েছে। তবে এখন একটি প্রশ্ন রয়ে গেছে। এই প্রশ্নের উত্তর খুঁজে বের করার জন্য বিজ্ঞানীরা আরো গবেষণা শুরু করেন। সেই প্রশ্নটি হলো, টাইটানিক ঠিক কোন সময় দুটি ভাগে ভেঙে বিভক্ত হয়েছিল? আপনি শুনলে অবাক হবেন, যখন প্রত্যক্ষদর্শীরা টাইটানিককে দুই ভাগে বিভক্ত হয়ে ডুবতে দেখার বর্ণনা দেন, তখন কেউই তাদের রিপোর্টকে বিশ্বাস করেনি। বিশেষজ্ঞরা মনে করতেন সেই সময় সবচেয়ে উন্নত প্রযুক্তিতে নির্মিত জাহাজ কখনোই দুটি ভাগে ভেঙে যেতে পারে না। যখন বাউ সেকশনটি জলে পূর্ণ হয়ে যায়, তখন সেটি জলের নিচে নেমে যায় এবং এর ফলে স্টার্ন সেকশনের পুরো ওজন একদম মাঝখানে চাপ সৃষ্টি করে। এই সময় পেছনের অংশটি প্রায় 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল, কিন্তু সেন্টার পয়েন্টে এত বেশি চাপ পড়ার ফলে এটি তখন দুই ভাগে বিভক্ত হয়ে যায়। তবে সোনার স্ক্যানিং দ্বারা তৈরি 3D মডেলটি ভিন্ন একটি চিত্র তুলে ধরে। টাইটানিকের বিভিন্ন অংশ 8টি খণ্ডে বিভক্ত হয়ে জাহাজ থেকে অনেক দূরে সমুদ্রের তলদেশে ছড়িয়ে ছিটে পড়ে আছে, যেমন কফি কাপ, ডিনার প্লেট, বুট জুতা, টেক ব্রেঞ্চ এবং যাত্রীদের ব্যক্তিগত জিনিসপত্র। এসব আইটেমের মধ্যে 90%ই ছিল জাহাজের পেছনের অংশের। সব মিলিয়ে 10,000-এরও বেশি আইটেম 3.2 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে আছে। যদি জাহাজের পেছনের অংশটির উপরের দিক থেকে পৃথক হয়ে যেত, তবে ছোট ছোট অংশ এবং অন্যান্য সামগ্রী 2.3 বর্গ কিলোমিটার এলাকার বাইরে আরো দূরে ছিটকে পড়ত। এই কারণে বিশেষজ্ঞরা মনে করেন জাহাজটি উপরের দুই ভাগে বিভক্ত হয়ে যাওয়া ঠিক, কিন্তু তখনও দুটি অংশ একে অপরের সঙ্গে যুক্ত ছিল এবং সমুদ্রের তলদেশের কাছাকাছি পৌঁছানোর পরেই সেগুলো পুরোপুরি পৃথক হয়। পেছনের অংশটি ঘুরতে ঘুরতে 2000 ফুট দূরত্বে এসে পড়ে। আজ টাইটানিকের পুরো গায়ে মরিচা ধরে গেছে, আর এই গতিতে মরিচা ধরতে থাকলে হয়তো কয়েক দশকের মধ্যে জাহাজটি সম্পূর্ণভাবে সমুদ্রে বিলীন হয়ে যাবে। টাইটানিক থেকে উদ্ধার করা 25 টন ওজনের এই বিশাল অংশটি দেখলে বুঝতে পারবেন। যদি টাইটানিকের ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করা 8টি অংশের বিষয়ে জানতে চান, তাহলে কমেন্টে জানান। আজকের জন্য এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।